শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। বাংলাদেশের নিরাপত্তার কোনো ঘাটতি নেই, তবে বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ণ করতে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত 3 দিনব্যাপী গ্লোবাল সোর্সিং এক্সপো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিনিয়োগ বাড়াতে প্রথমবারের মতো এই এক্সপোর আয়োজন করা হয়েছে, যা বিশ্ববাজারে নতুন করে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরবে। আন্তর্জাতিকভাবে যারা আমাদের ক্রেতারা আসেন, তারা তাদের নিজস্ব দেশ কর্তৃক ঘোষিত এক ধরনের নিরাপত্তা কর্মসূচি পালন করেন, আর কিছু ব্যক্তিগতভাবেই পালন করেন। অনেক সময় তৃতীয় বিশ্বের দেশ সম্বন্ধে অনেক ধরনের অসত্য তথ্য বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে এক ধরনের ভীতি সঞ্চারিত হয়। বাট আপনারা নিজেরাই জানেন যে আমাদের দেশের ঘোরাফেরাতে নিরাপত্তায় কোথাও তেমন কোনো ঘাটতি নাই। আওয়ামী লীগ সরকারের ভুলনীতির কারণে গত 1 দশকে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হলেও তৈরি হয়নি পর্যাপ্ত কর্মসংস্থান। গতকাল রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা রেপিডের এক সেমিনারে একথা জানান অর্থনীতিবিদরা। সংস্থাটির গবেষণা বলছে, গত 8 বছরে দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। অর্থনীতিবিদরা বলছেন, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারলে এই সংকট মোকাবেলা করা আরও কঠিন হবে। দেশে গত 8 বছরে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। 2017 সালের শ্রমশক্তি জরিপ অনুসারে ওই বছর স্নাতক ডিগ্রিধারী বেকার ছিল প্রায় 4 লাখের মতো। তবে 2024 সালের জরিপ অনুযায়ী বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 8,85,000-এ। এমন পরিস্থিতিতে তরুণ এবং শিক্ষিত বেকার দেশের অর্থনীতির বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় বেকারত্ব কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, বিগত সরকারের ভুল নীতির কারণে কর্মসংস্থান তৈরি হয়নি গত 1 যুগেও। এক্ষেত্রে করণীয় প্রকাশ করে র্যাপিড। বাংলাদেশে আমরা অলরেডি ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে খুবই প্রোটেকশনিস্ট, আমরা অনেক বেশি রক্ষণশীল। এরকম পলিসি নিয়ে তো আমরা গত 30 বছরে তেমন কোনো এমপ্লয়মেন্টের গ্রোথ তৈরি করতে পারি না। বক্তারা বলেন, দেশে বিদেশে চাকরির বাজারে টিকে থাকতে প্রয়োজন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা ও প্রযুক্তি জ্ঞান। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীরা পিছিয়ে আছে বলে মন্তব্য করেন বক্তারা। আমরা বলি যে গত 15 বছরে প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাংকের ছাতার মতো হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাংকের ছাতার মতো হয় নাই। ব্যাংকের ছাতার মতো হয়েছে আসলে এই কলেজগুলো, এবং দে আর নাথিং বাট বেকার তৈরির কারখানা। পলিসি মেকার এবং পলিসি ইমপ্লিমেন্টার কারো কেউ পলিসির দিকে তাকিয়ে স্ট্র্যাটেজি ঠিক করে না। তারা মনে করে পলিসি একটা গুড উইশ, এটা আছে খুব ভালো, অনেকে চাইছে আমরা করলাম, এখান থেকে সরে আসতে হবে। কর্মসংস্থান তৈরির পথে বেশ কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন অর্থনীতিবিদরাও। বলেন, সুশাসনের অভাবে এখনো পিছিয়ে আছে কর্মজীবী নারীরা। 2016 to 2022 basically a new type of corrupt governance became institutionalized, যার ফলশ্রুতিতে employment elasticity and poverty elasticity of growth went down on the other side. যারা এন্টারপ্রেনিউর, ফিমেল এন্টারপ্রেনিউর তো বটেই, মেল এন্টারপ্রেনিউররা তারা বেশ কয়েকটা বিষয় বলছেন যে তারা নিজেরাই কাজ করছে, তাদের কিন্তু কোনো একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই। দায় স্বীকার করে শ্রম কর্মসংস্থান সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, সময় উপযোগী অনেক নীতি বাস্তবায়ন করতে পারেনি সরকার। স্কিল ডেভেলপমেন্ট পলিসি যখন করি, এমপ্লয়মেন্ট পলিসি যখন আমরা করি, আমরা কি হোলিস্টিক্যালি ইনভলভ হই সবাই? ইজ এ বিগ কোশ্চেন। এখানে আমাদের ফেলিওর আছে, রাষ্ট্রের ফেলিওর আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেমিনারে কর্মসংস্থান কেন্দ্রিক উন্নয়ন কৌশল, শিল্প বাণিজ্য বহুমুখীকরণ, প্রযুক্তিগত জ্ঞান এবং টেকসই শিল্পায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পেরেছি আমরা, পারি নাই কিন্তু। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হবেন, স্টুডিওতে উপস্থিত থাকবেন। তার আগে আমরা এরই মধ্যে তারা আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান রেপিড এবং গবেষণা পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI, এবং আমাদের সাথে আছেন ফাহিম মাসরুর, প্রধান নির্বাহী কর্মকর্তা
bdjobs.com এবং সাবেক সভাপতি বেসিস, আপনাকে দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা প্রতিবেদন দেখছিলাম গতকাল পিআরআইয়ের পক্ষ থেকে যেই আপনারা যে প্রতিবেদন প্রকাশ করেছেন এবং আলোচনা হয়েছে সেখানে সেই সংবাদটি আসলে দেখছিলাম আমি। শুরুতেই আমি একটু ফাহিম মাসরুর ভাইকে দিয়ে শুরু করতে চাই, কারণ উনি অনেকক্ষণ ধরে বসে আছেন, ওনার একটি বক্তব্য দিয়ে শুরু করতে চাই। ফাহিম ভাই, আপনি বলেছেন যে আমাদের যে ব্যাঙে ছাতার মতো প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে বলে অভিযোগ, সেটি সত্য না। বিষয় হচ্ছে যে আসলে আমাদের কলেজগুলো থেকে যে গ্র্যাজুয়েটরা বের হচ্ছে আসলে তারা আসলে কোনো ধরনের মানে তাদের মধ্যেই কি বেকারত্ব কি বেশি কিনা, মানে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি চাকরি পাচ্ছে, মানে সমস্যাটা কোন জায়গায়? সেটা আসছি, বাট তার আগে আমি আপনার যে রিপোর্টটা হলো সেটার একটা রেফারেন্স দিয়ে শুরু করছি। সেখানে কিন্তু বলা হয়েছে যে গত এক দশকে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু প্রায় 2.5 গুণ বেড়ে গেছে। আমার যদি ডাটা যদি বলি, আপনার 2010 সালে যা শিক্ষিত বলতে যা আমরা বুঝি যে আসলে যারা কলেজ বা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তো সেটা 2010 সালে ছিল 4.9% বেকারত্ব, এটা সরকারি হিসাবেই। হ্যাঁ, আর 2012 সালে সেটা বেড়ে গেছে প্রায় 12%, প্রায় 2.5 গুণ, যেটা আপনার রিপোর্টেও সেটার রেফারেন্স দেওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে শিক্ষিত বেকারের সংখ্যাটা বেড়েছে, এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যদি দেখেন যারা একটু কম শিক্ষিত, লাইক সে ক্লাস 5 থেকে ক্লাস 10 পাস বা ফেল যারা করেছে, ওদের মধ্যে কিন্তু আবার দেখা গেছে যে তার বেকারত্বের সংখ্যা কমে গেছে। লাইক 2010 সালে 10 ছিল 7%, 2012-তে, সরি আমি ভুল বলছি, 2022-এ মানে 12 বছরের মধ্যে 3.9%, যেটা শিক্ষিতের মধ্যে প্রায় 2.5 গুণ বেড়ে গেছে 10-12 বছরে, যে সেখানে একটু কম শিক্ষিতদের মধ্যে কমে গেছে। দ্যাট মিনস কি, তাহলে সমস্যাটা আমাদের দেশে যেটা হয়েছে যে শিক্ষিতরাই বেশি বেকার হচ্ছে। আমরা যে এত বেকারত্ব নিয়ে কথা বলি, সেটা কিন্তু ওভারঅল যত না বেশি বেকারত্ব সমস্যাটা আমাদের অফকোর্স খারাপ হয়েছে, বাট শিক্ষিত অংশের মধ্যে সবচেয়ে বেশি খারাপ হয়েছে, যেটা নিয়ে হয়তো রাজ্জাক ভাই আরও ডিটেল কথা বলবে। তো আমি যদি একটু ওই শুধু শিক্ষিত অংশটুকুর উপরে ধরি, আমাদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে গত 10-15 বছরে নাম্বার অফ গ্র্যাজুয়েটস প্রচুর বেড়ে গেছে। আমরা গতকালই আলোচনা করছিলাম যে আজ থেকে 15 বছর আগে আমাদের লেবার ফোর্সের মধ্যে অনলি 3.5 থেকে 4%-এর মতো গ্র্যাজুয়েট ছিল। এখন সেই লেবার ফোর্স যারা আছে তাদের মধ্যে প্রায় 10% হচ্ছে গ্র্যাজুয়েট। হঠাৎ করে কিন্তু এই জিনিসটা বেড়ে গেছে। এখন আপনি বলবেন যে তাহলে হঠাৎ করে কেন বাড়লো, এবং সেইটার রেফারেন্সই আসলে ইউনিভার্সিটির কথাটা গতকাল আমি বলেছিলাম যে আমরা অফকোর্স আমরা জানি যে বাংলাদেশে গত 15-20 বছরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, বা প্রাইভেট ইউনিভার্সিটির নাম্বারটা কিন্তু এখনও আসলে গত রিসেন্ট বোধহয় নাম্বার গত বছরে 100-র মতো, 110-এর মতো। তার মধ্যে সবগুলি যে আসলে ওভাবে অপারেশনাল তাও না। তো সেটা থেকে সব মিলিয়ে বছরে বার হয় হচ্ছে আপনার 80 থেকে 90 হাজার স্টুডেন্ট বার হয়। কিন্তু এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে 50টার মতো সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখান থেকেও প্রায় 70,000-এর মতো বার হয়। বাট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যেই কলেজগুলো আছে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেই 2200 কলেজ আছে, সেখান থেকে 4.5 লক্ষ বার হয়। তো আমাদের দেশে প্রতি বছর এখন 7.5 লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হচ্ছে। তার মধ্যে কিন্তু 65%, প্রায় মানে অলমোস্ট 2/3 হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে কলেজগুলো আছে, এবং সেই কলেজগুলোই কিন্তু ব্যাঙের ছাতার মতো গত 10-15 বছরে তৈরি হয়েছে। আপনি দেখবেন এখন যে কোনো উপজেলা, জেলা, শহরে দেখবেন 8-10টার মতো কলেজ, এবং গভর্নমেন্ট কলেজ কিন্তু বেশি না, বেশিরভাগ কিন্তু আসলে প্রাইভেট কলেজ। এগুলিকে আসলে লাইসেন্স দেওয়া হয়েছে, অপারেট করার সুযোগ দেওয়া হয়েছে, এবং তারা স্টুডেন্ট নেয়। তারা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে একটু কম খরচ নেয়, কিন্তু তারা বেশিরভাগ জায়গায় কোনো ক্লাসই হয় না। বছর শেষে তারা একটা শুধু সার্টিফিকেট দেয়। তো সেটাই আসলে আমাদের, এবং ওই গ্রুপটার মধ্যেই বেকারত্ব কিন্তু অনেক বেশি, প্রায় আমাদের হিসাবে প্রায় 60-70% ওই গ্রুপের মধ্যেই বেকারত্ব থাকছে। এর অর্থ এই না যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কেউ বেকার থাকছে না, বাট বেকারত্বের সংখ্যাটা এই কলেজগুলোতে অনেক বেশি। জি, আসবো আমি আবারও। ডক্টর আব্দুর রাজ্জাক, কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যিনি ভিসি প্রফেসর SM আমানুল্লাহ, তিনি বলেছিলেন, এবং তিনি খুব খোলাসা করেই বলছিলেন যে এই তার আন্ডারে আসে, তার বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেসব কলেজগুলো আছে সেখানে যে শিক্ষার মান, সেটি নিয়ে তিনি খুবই উষ্মা প্রকাশ করেছেন, এবং তিনি বলেছেন আসলে এখানে কোনো পড়াশোনা হয় না, যারা শিক্ষার্থীরা আছে তারা ক্লাস করে না, কোনোভাবে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে।
এই যে একটি বড় এই যে পরিসংখ্যান ফাহিম ভাই এর মধ্যে দিলেন যে আমাদের যত গ্র্যাজুয়েট বের হচ্ছে তার 65% বের হচ্ছে এই ইউনিভার্সিটি থেকে। এত বড় সংখ্যক একটি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আমরা বের করছি প্রতি বছর, যাদের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন আছে। তাহলে এখানে আসলে পলিসিটা কি হলো? বছরের পর বছর ধরে তো এটা হচ্ছে, তাহলে আমাদের আসলে এই জায়গাটাতে কি বড় ধরনের পলিসি ঘাটতি দেখেন? ধন্যবাদ প্রথমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ফাহিম মাশরুমের একজন ভক্ত, তার কথা আমিও খুব যত্ন করে শুনি, এবং উনি যে জায়গায় কাজ করেন সেখানে আমি মনে করি যে দেশের জন্য চমৎকার অবদান করছেন। কিন্তু ফাহিম মাশরুমের যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আমি বলবো না আমার কোনো বিরোধ আছে। আমি একটা অন্য প্রশ্ন আপনাকে ছুড়ে দিচ্ছি। ধরুন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো নাই, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিসগুলো নাই, আমরা এই পরিমাণে গ্র্যাজুয়েট প্রডিউস করছি না, তাহলে কি আমরা তাদের চাকরি দিতে পারতাম? কাজে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন একজন সামাজিক বিজ্ঞানের গবেষক হিসাবে, আমি বলবো এমপ্লয়মেন্টের প্রশ্নটা বাংলাদেশের জন্য এখন অত্যন্ত ফান্ডামেন্টাল। এটাতে কে কি শিখলো এবং সেটা দিয়ে কাজে লাগবে কিনা, তার থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে মানব সম্পদ যেটা আছে তাদের সবাইকে, মানব সম্পদ মানে দেখুন এর মানে এই না যে কারোর একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, সেটা না, টোটাল আমাদের যে টোটাল যে কর্মক্ষম যে পপুলেশন তাদেরকে আমরা চাকরি দিতে পারতাম কিনা। সো আমার প্রশ্ন হচ্ছে ফাহিম মাশরুম আপনার কাছে এবং সবাইকে, যদি এই ইউনিভার্সিটিগুলো না থাকতো আমরা কি এদের সবাইকে কি চাকরি দিতে পারতাম? উত্তর হচ্ছে না। এবং এটাই আমরা র্যাপিডের যে কালকে যে অনুষ্ঠান করেছি, এই গবেষণা আমরা এটা তুলে আনার চেষ্টা করেছি যে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারছি না, সেটার অনেকগুলো কারণ আছে। তাহলে কি করতে হবে? আমি সেই সমস্যাটার সমাধানটা আগে বলি। স্টেট যদি এখানে চরমভাবে ফাংশনাল না হয়, স্টেট যদি তার ক্যাপাসিটি না বাড়ায়, রাষ্ট্র যদি অধিক পরিমাণে বিনিয়োগ করতে না পারে, এবং রাষ্ট্র যদি এখন আমাদেরকে বলতে না পারে কোথায় এমপ্লয়মেন্ট হবে, তাহলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। প্রাইভেট সেক্টর এটার একটা মাত্র হচ্ছে উপাদান। হ্যাঁ, আপনি প্রাইভেট সেক্টরকে এনার্জাইজ করতে পারেন, তারা যদি ভালো ব্যবসা বাণিজ্য করলে হয়তো আরও বেশি এমপ্লয়মেন্ট হবে, কিন্তু অন্যান্য ফান্ডামেন্টাল ইস্যুসগুলো আছে। যদি আমি সংক্ষেপে বলতে পারি, যেমন একটি জিনিস দেখুন, আমাদের অর্থনীতির আকার অবশ্যই বড় হয়েছে, কিন্তু এই অর্থনীতির আকার বড় করতে যেসব জায়গা থেকে যদি আমরা প্রোডাক্টিভ সেক্টরকে বড় করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি কিন্তু কর্মসংস্থান করতে পারতাম। প্রোডাক্টিভ সেক্টরগুলো বড় হচ্ছে না ওই অর্থে। যেমন উদাহরণ দিই, এগ্রিকালচার, কৃষি খাত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, কিন্তু ওভারঅল ইকোনমিতে কৃষি খাতের যে গুরুত্ব সেটা হ্রাস পেয়েছে, সেটা এখন 11 ভাগের মতো। এবং আমরা আশা করেছিলাম যে এগ্রিকালচারের যেহেতু কন্ট্রিবিউশন কমে যাচ্ছে, ওভার টাইম আমরা দেখব যে এগ্রিকালচার থেকে লেবার আস্তে আস্তে অন্য সেক্টরে চলে যাবে। আপনি শুনলে অবাক হবেন হয়তো যে 2017 সালের পরে আমরা দেখছি এগ্রিকালচার আরও অতিরিক্ত লোক এখন যাচ্ছে। এখন এই সেক্টরে তো প্রোডাক্টিভিটি বাড়ে নাই, সেটার সঙ্গে যদি অতিরিক্ত লোকজন যদি ওখানে যে আবার কাজ করা শুরু করে, মানে আমরা একটা লো প্রোডাক্টিভ সেক্টরের মধ্যে কিন্তু আরও বেশি লোকজনকে নিয়ে যাচ্ছে। সার্ভিস সেক্টরের কথাও একই, সেখানে অনেক লোকের কর্মসংস্থান আছে, ম্যাক্সিমাম চাকরি হচ্ছে ইনফর্মাল, অনানুষ্ঠানিক, এবং সেখানেও কিন্তু ভালো পরিবেশ নাই। কাজে প্রশ্নটা হচ্ছে আমি শুধু প্রাইভেট সেক্টরের মধ্যে রাখতে চাই না, প্রশ্নটা শুধুমাত্র যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পাচ্ছেন তাদের না, আগে আমাদের পলিসি মেকারদের চিন্তা করতে হবে, এবং যারা সমাজ নিয়ে গবেষণা করছেন যে ওভারঅল আমরা কি এনাফ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারছি কিনা। এইটা একটা যেমন প্রশ্ন যে ইনাফ এমপ্লয়মেন্ট তৈরি করতে পারছি কিনা। আপনি বলছেন যে যে মানে আমাদের যে ডিমান্ড সেই অনুযায়ী আমরা হয়তো আমাদের ইনভেস্টমেন্ট সেভাবে হচ্ছে না বা প্রোডাকশন গ্রো করছে না। অন্যদিকে ফাহিম ভাইরা যেই চ্যালেঞ্জটা ফেস করেন, ওনার প্ল্যাটফর্ম যেটা আমরা জানি যে বিডি জবস, সেখানে নিশ্চয়ই ফাহিম ভাই আমি আপনাকে আগেও বলতে শুনেছি যে আপনারা যে ধরনের মানে কোম্পানিগুলো যে ধরনের রিকোয়ারমেন্ট দেয়, তারা তো আবার তাদের প্রয়োজন অনুযায়ী পাচ্ছে না। মানে এটা তো একটা মানে দুই দিক থেকেই প্রবলেমটা আছে। একটি হচ্ছে আপনি যেটা বলছেন মানে পর্যাপ্ত হচ্ছে না কর্মসংস্থান, অন্যদিকে আবার তারা বলছে তাদের চাহিদা অনুযায়ী তারা যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। তাহলে তো আমাদের এডুকেশনের যেটি সমস্যা আপনি বলছিলেন সেটাও তো আছে। জি, আমি ওই প্রশ্নটা আসছি, তার আগে রাজ্জাক ভাই যেহেতু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদেরকে, আমি আসলে খুব সংক্ষেপে ওইটা বলি যে এখন যদি এত কলেজ মানে এত প্রায় 6-7 লাখ প্রতি বছর গ্র্যাজুয়েট না বার হয়ে কম হতো, তাহলে কি এমপ্লয়মেন্টের মানে বেকারত্বের সংখ্যাটা কিছু কমতো কিনা? আমি বলবো কিছুটা হলো কমতো। আমি আপনার সাথে একমত দ্যাট
আমাদের আরও অনেক নতুন জব তৈরি করা দরকার, নো ডাউট অ্যাবাউট ইট। ইনভেস্টমেন্ট করে যেই জায়গাগুলিতে লেবার বেশি লাগে, বাট তারপরও জাস্ট আমি একটু উদাহরণ দিই। দেখেন, আপনি যদি দেখেন এই কলেজগুলোতে আপনার যেটা বললাম 4.5 লক্ষ বার হয়, এর মধ্যে একটা বড় অংশ দেখবেন তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, তার বাবা হয়তো কৃষক বা হয়তো অন্য কোনো ছোটোখাটো কাজ করে, তাদেরই কিন্তু ছেলেমেয়েরা ওই জায়গাগুলিতে পড়ছে। যারা একটু বেশি অবস্থাপন্ন তারা আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে যদি সরকারি ইউনিভার্সিটির চান্স না পায়। তো এখন সমস্যাটা হচ্ছে, আজ থেকে 15 বছর আগে ওই কৃষকের যে ছেলেটা ছিল সে কিন্তু হয়তো কৃষিতে যেত, এখন যেহেতু সে গ্র্যাজুয়েট হয়ে গেছে, এখন একটা নাম সর্বস্ব একটা সার্টিফিকেটই পেয়েছে, সে তো এখন কৃষিকাজে থাকবে না, তার বাবার সাথে থাকবে না। হ্যাঁ, এবং মানে রাজ্জাক ভাই অ্যাবসলিউটলি রাইট দ্যাট আমাদের কৃষি খাতেও লেবার কমে গেছে। আমি বলবো যে হ্যাঁ, আমরা জানি যে কৃষি খাতের প্রোডাক্টিভিটি কম, এটা একটা ইস্যু আছে এবং উই হ্যাভ টু সলভ দ্যাট থ্রু মেকানাইজেশন অ্যান্ড আদার থিংস, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু অনেক জায়গায় দেখি যে এনাফ কৃষি জমিতে জন্য কাজ করার জন্য এনাফ লোক পাওয়া যায় না। পার্টিকুলারলি আপনি যদি দেখেন চিটাগাং বেল্ট বা সিলেট বেল্টে, ওইখানে দেখবেন অনেকখানে এনাফ লোক পাওয়া যায় না। তো দেখা যাবে যে ওই ছেলেটা যদি গ্র্যাজুয়েট না হতো তাহলে কিন্তু সে হয়তো মানে কিছু করে খেত আর কি। এখন তো সে কৃষিতেও যেতে পারতেছে না, আবার এখানে ফর্মাল মানে এক ধরনের একটা ডেস্ক জব করার, অফিশিয়াল জব করার এক ধরনের একটা টেন্ডেন্সি আছে। এবং সে ফ্যাক্টরিতে জয়েন করতে পারতেছেন। ধরেন গার্মেন্টসে প্রচুর গ্রোথ হচ্ছে, যদি এটা নিয়ে রাজ্জাক ভাই কথা বলবে যে যেই পরিমাণ গ্রো হয়েছে সেই পরিমাণ এমপ্লয়মেন্ট গার্মেন্টস সেক্টরেও হয়নি, কিন্তু মানে ওই ছেলেটা যখন গ্র্যাজুয়েট হয়ে গেল সে তো ফ্যাক্টরি জব করবে না, সে তো চাবে আমি গার্মেন্টসের ম্যানেজারাল জব করবো। তো ম্যানেজারাল জব তো অত বেশি নাই। তো এই জায়গাটাতে আমি বলার চেষ্টা করেছি যে সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই সাইডেও কাজ করতে হবে। উই ডোন্ট নিড সো মেনি গ্র্যাজুয়েটস। আমার টোটাল লেবার ফোর্সের 1/3 আমার গ্র্যাজুয়েট হওয়ার দরকার নাই, আমার তো 1/10 10 ভাগের 1 ভাগ গ্র্যাজুয়েট হলেই হবে। বাকিদেরকে আমাদের অনেক ভোকেশনাল জায়গা, ইভেন কৃষিখাত, আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকাল আমাদের সেমিনারে আলোচনা হয়েছে যে কৃষিখাতে আমাদের আরো অনেক ইনভেস্ট করতে লাগবে, মডার্নাইজ করতে লাগবে, প্রোডাক্টিভিটি যেরকম বাড়াতে হবে। এবং আমি মনে করি এখানে আসলে আরো অনেক লেবার অ্যাবজর্ব করার ব্যাপার আছে। এই যে যেই ছেলেপেলেগুলো বার হচ্ছে, একটু অ্যাটলিস্ট যে যা পড়াশোনা করেই বাইরে হোক না কেন, এখন কিন্তু প্রচুর টেকনোলজি আসছে। ইভেন কৃষিতে এআই ব্যবহার হচ্ছে, তাই না, জিআইএস ব্যবহার হচ্ছে, স্যাটেলাইট ইমেজিং ব্যবহার হচ্ছে। এই জায়গাগুলি তো আসলে আমাদেরকে মডার্নাইজ করতে হবে। সেখানে তো আমার প্রচুর লোকজনও, নতুন লোকজনও দরকার হবে। তো সেই কানেক্টিভিটিটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমরা সবই ট্র্যাডিশনাল ওই কয়েকটা ইন্ডাস্ট্রির দিকেই করি, এবং রাজ্জাক ভাই অ্যাবসলিউটলি রাইট যে আমাদের বেশি হচ্ছে আসলে ইনফর্মাল সেক্টরে, যেগুলি প্রোডাক্টিভিটি খুবই কম। তো সেই জায়গায় একটা স্ট্রাকচারাল জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে। রাজ্জাক ভাই, আমরা তো অনেকদিন ধরেই বলছি, গত 10 বছর ধরে অন্তত এই কথাটা বারবার বলা হচ্ছে যে বাংলাদেশ একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের মধ্যে আছে, এবং বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে সবচেয়ে বেশি ইয়ং পপুলেশন এই মুহূর্তে, কিন্তু আমরা সেটার যে অ্যাডভান্টেজটা সেটাকে আমরা নিতে পারছি, আর যদি নিতে না পারি এর জন্য আসলে দায়ী কে? যে নিতে একদম পারছি না। কাজে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে ধারণা, মানে কর্মক্ষম লোক যদি বেশি হয়, সেই কর্মক্ষম লোক প্রোডাক্টিভ কাজ করবে। কথা হচ্ছে প্রোডাক্টিভ কাজ করবে, যদি করতে পারে তাহলে সেখান থেকে দেশ এবং রাষ্ট্র বেনিফিট হতে পারে। রাষ্ট্র কীভাবে বেনিফিট হতে পারে? কারণ ট্যাক্সেশনের মধ্যে আসলে অ্যাটলিস্ট পাবলিক এক্সচেকারে তার কন্ট্রিবিউশন আছে। কাজে রাষ্ট্রের সেদিকে সরাসরি একটা বেনিফিট আছে, তারপর দেশ সমাজ বেনিফিট হচ্ছে। আমরা এই যে কর্মক্ষম লোক, তাদের তো আমরা চাকরি দিতে পারতেছি না, তাহলে তো তাদের সেই কন্ট্রিবিউট করার তো ক্ষমতা নাই। আবার যদি ওই আগের প্রসঙ্গে ফিরে যায়, দেখুন যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু। আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে এত বেশি আলোচনা করি নাই। কালকে র্যাপিডের প্রোগ্রামে এটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। খেয়ালটা করুন যে ধরুন কি হচ্ছে এখন, দেখেন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, কর্মক্ষম লোকের সংখ্যা বেড়েছে। আপনি কি দেখবেন? আপনি দেখছেন যে এদের মধ্যে অনেক অংশ কিন্তু এখন তারা লেবার ফোর্সে পার্টিসিপেট করছে না, অংশগ্রহণ করছে না। কাজে ফাহিম মাস্টার যে প্রবলেমটার কথা বলছে যে আমাদের গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছে না, এই গ্র্যাজুয়েটদের মধ্যে একটা বিরাট একটা অংশ, স্পেশালি হচ্ছে নারীরা, তারা জব মার্কেট থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। তাহলে খেয়াল করেন, তাহলে ফাহিমের কথা ধরলে একটা প্রবলেমের সলিউশন হতে পারে যে যারা এডুকেশন নিচ্ছে তারা যদি চাকরি করতে না চায়, তাহলে আপনি দেখবেন যে আপনার আনএমপ্লয়মেন্ট নাই। আমি বাংলাদেশে এই জন্যে আনএমপ্লয়মেন্ট শব্দ, বেকারত্ব শব্দটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আগে। বাংলাদেশের জন্য এইটা সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। এবং সেখানে ইস্যুটা আছে চাকরি নাই বলে অনেকে যতখানি কাজ করা উচিত ছিল না করে আনপ্রোডাক্টিভ, লোলি প্রোডাক্টিভ কাজ করছে, এটা একটা সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে
জনগণের বিরাট একটা অংশকে আমরা কর্মক্ষেত্রে ঢুকতে দিচ্ছি না। তারা কাজ করলে কাজ পাওয়া যাবে না, কাজের পরিবেশ খারাপ, ইনফর্মাল সেক্টরে আমি কাজ করব না, তারা কিন্তু বিশেষ করে নারীরা তারা কিন্তু নিজেদেরকে কাজ থেকে দূরে সরিয়ে রাখছে। অবশ্যই নারীদের অন্য ইস্যু আছে, তারা যেহেতু গৃহস্থালী তাদের সময় দিতে হয়, কেয়ার, তারা আনপেইড ওয়ার্ক কাজ করে, কিন্তু এটাও মনে রাখতে এই ইকোনমি ভালো করবে না যদি আমরা তাদেরকে নিয়ে বা বের করে এনে প্রোডাক্টিভ সেক্টর যদি এমপ্লয় করতে না পারি, এই ইকোনমি ভালো করার কোনো সম্ভাবনা নাই। আমি একটা কথা বারবার বলি, আপনি যে একটু আগে ডেমোগ্রাফি ডিভিডেন্ডের কথা বলেছেন, 2047 সালের মধ্যে বাংলাদেশের পপুলেশনের শতকরা 14% বেশি 65 বছরের চেয়ে সিনিয়র লোকজন হবেন। এরকম একটা ইকোনমিকে আমরা বলি হচ্ছে এজেড সোসাইটি। এবং আমরা এখন নিশ্চিতভাবে বলতে যাচ্ছি যে আমরা একটা ধনী দেশ, যদি আপনি মনে করেন যে হাই পার ক্যাপিটা ইনকাম, এরকম দেশ হওয়ার আগে আমরা কিন্তু বয়স্ক জাতিতে পরিণত হব। এবং আমাদের সামনে এই যে 15-20 বছরের যে উইন্ডো অফ অপরচুনিটি আছে, সেখানে যদি আমরা এই কনসেপ্টগুলোকে ভালো করে যদি না বুঝি, তাহলে যে পলিসি করতে চাই আমি মনে করি না যে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই। আমি আসবো এই প্রসঙ্গে, আরো আলোচনা আছে, আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আমরা দর্শক আলোচনা করছিলাম কর্মসংস্থান এবং বেকারত্ব সমস্যা নিয়ে। আমরা আবারও ফিরবো একটি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। ডিসেম্বর মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 2 টাকা বাড়ানো হয়েছে। আজ সোমবার থেকে কার্যকর হয়েছে এই দাম। রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 2 টাকা বেড়ে 104 টাকা, কেরোসিন 116 টাকা, পেট্রোলের দাম 120 এবং অকটেনের দাম 124 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে দুজন অতিথি আছেন, ডক্টর আব্দুর রাজ্জাক এবং জনাব ফাহিম মাসরুর। আমরা তাদের কাছে আবার আলোচনায় যাব, তবে তার আগে আমরা প্রতিদিনের মতো পত্রিকার কিছু বাণিজ্য বিষয়ক শিরোনাম আমরা দেখে আসতে চাই। আমার কাছে শুরুতেই যে সংবাদটি আছে, দৈনিক শেয়ার বিজের পুঁজিবাজারে বড় দরপতন। আমরা জানি যে পুঁজিবাজারের গত অন্তত মাসখানেক ধরে বেশ খারাপ সময় পার করছে, তারই সংবাদ করেছে তারা। পরের সংবাদটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে জুলাই অক্টোবরে বিদেশি ঋণ অর্থচারের প্রায় সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ, যেটি পরিমাণ 1.66 বিলিয়ন ডলার। এর বিপরীতে এই সময় বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলে পরিশোধ করেছে 1.585 বিলিয়ন ডলার। পরের সংবাদটি আমরা দেখতে চাই দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা সংবাদ করেছে রেকর্ড উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও শূন্য ফল, 1 দশকে উৎপাদন খাতে 14 লাখ কর্মসংস্থান বিলীন। এইটি যেটি নিয়ে আমরা আলোচনা করছি, র্যাপিডের এই গবেষণার বরাত দিয়ে তারা এই সংবাদটি করেছে। বিস্তারিত এখানে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে আগামীর নীতি কৌশল হতে হবে কর্মসংস্থানমুখী, র্যাপিডের সেমিনারে বক্তারা। 3টি বক্তব্য এখানে আমরা দেখতে পাচ্ছি। সচিব সানোয়ার জাহান ভুইয়া বলছেন শ্রমবাজার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নীতিতে বড় ধরনের ব্যর্থতা রয়েছে। ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি বলছেন 2016 থেকে 22 সময়ে দেশ দুর্নীতি ও সম্পদশালীদের দুষ্টু চক্রে আটকে পড়ে, যেখানে কর্মসংস্থান বিমুখ প্রবৃদ্ধি বৈষম্য ছিল প্রধান বৈশিষ্ট্য। এবং র্যাপিডের চেয়ারম্যান ডক্টর এম এ রাজ্জাক তিনি বলেছেন দেশের অর্থনীতি প্রবৃদ্ধির ধরন এমন যে নতুন কর্মসংস্থান তৈরি হয় না, বরং সংকুচিত হয়। এটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে আরেকটি সংবাদ আছে দৈনিক আজকের পত্রিকা, সেটি তারা বলছে বিনিয়োগ খরায় বাড়ছে ব্যাংকের সুদ ব্যয়। আমরা জানি যে এটি একটি বড় সমস্যা এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং খাত এবং বিনিয়োগ। পরের সংবাদটি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা সংবাদ করেছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংকের মূলধন পুনরুদ্ধারের পরিকল্পনা অবাস্তব। কেন্দ্রীয় ব্যাংক বলছে যে সরকারের যে 4টি ব্যাংক আছে তাদের যে মূলধন পুনরুদ্ধারের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটিকে অবাস্তব বলছে। আসলে এইটি আসলে আমাদের জন্য খুব বড় সমস্যা ব্যাংকিং খাতের। জনাব আব্দুর রাজ্জাক, আপনার কাছে যেতে চাই, যেই বক্তব্যটি আমরা পেয়েছি ডক্টর হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে আমাদের যে বিশেষ করে গত 15 বছরের কথাই তিনি বোঝাতে চেয়েছেন যে সরকারিভাবে দুর্বৃত্তায়ন, দুর্নীতি বা নানান যে পলিসিগুলো আসলে এগুলো কর্মসংস্থান সহায়ক ছিল না। সেই জায়গাটাতে আসলে আমরা কি করতে পারি? হ্যাঁ, আমরা এটা গতকালের সেমিনারে অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছি এবং সেখানে র্যাপিডের একটা বড় একটা সুপারিশ হচ্ছে
যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হবে, আপনি জানেন যে এখন বাংলাদেশে সেই অর্থে কোনো শর্ট টার্ম বা মিডিয়াম টার্ম কোনো প্ল্যান নাই। যে নতুন সরকার আসার পরে আমরা আশা করছি তারা হয়তো পঞ্চবার্ষিকীর পরিকল্পনা নেবেন। আমাদের একটা স্ট্রং রেকমেন্ডেশন ছিল যে নেক্সট প্ল্যানটা হওয়া উচিত আমরা কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করব এবং সেখানে রাষ্ট্রের কি ভূমিকা থাকতে হবে, এই ব্যাপারটাকে আমরা সবচেয়ে প্রাধান্য দিতে চাই। এবং সেখানে পুরো জিনিসটাকে হলিস্টিক্যালি চিন্তা করা, যে যেমন এডুকেটেড ইউথদের সমস্যা আছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের চিন্তা করতে হবে যে আমরা অন্য সেক্টরে আরও এমপ্লয়মেন্ট বাড়াতে পারি কিনা। দেশের অর্থনীতি কিন্তু যথেষ্টভাবে সংকুচিত হয়ে আছে। খেয়াল করুন, গত 3 বছরে আমাদের যে মূল্যস্ফীতি যে চাপ পড়েছে, যদি মূল্যস্ফীতি গড়ে 10% আকারে বাড়ে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কোথায় গিয়েছে? ক্রয় ক্ষমতা যদি কমে যায় তাহলে কিন্তু নতুন ইনভেস্টমেন্ট আসবে না, এবং নতুন ইনভেস্টমেন্ট না আসলে আমরা কিন্তু নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবো না। এটি হচ্ছে একটি দিক। কোনো কোনো জায়গায় রাষ্ট্রের ক্ষমতা আছে, বা এখন আমাদেরকে চিন্তা করতে হবে যেখানে রাষ্ট্র সরাসরি এবং অসরাসরি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা যেন এমপ্লয়মেন্ট তৈরি করতে পারে, সেই জায়গাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, করে প্রত্যেকটা মিনিস্ট্রিকে লিঙ্ক করতে হবে যে তারা এমপ্লয়মেন্ট জেনারেশনে কি ভূমিকা রাখছে। আপনি দেখেন, আমরা যে গত 15 বছরে ব্যাপক মাত্রায় ঋণ দিয়েছে এবং সেই ঋণ খেলাপি হয়েছে, এনপিএল এর কথা নাইবা বললাম, ব্যাংকিং সেক্টর বড় মাত্রায় ক্রাইসিসে, এগুলোকে আমরা কোনোভাবেই এমপ্লয়মেন্টের সঙ্গে লিঙ্ক করতে পারি নাই। যারা বড় ব্যবসায়ী ছিলেন, যারা দুর্নীতিতে লিপ্ত ছিলেন, অনেক ক্ষেত্রে তাদেরকে সুবিধার জন্য অতিরিক্ত লোন দেওয়া হয়েছে। এগুলো না করে আমরা যদি এসএমই খাতের কথা চিন্তা করতাম এবং তাদেরকে যদি এমপ্লয়মেন্টের সঙ্গে লিঙ্ক করে এই লোনগুলো দিলে বাংলাদেশের অর্থনীতি আরও মজবুত হতে পারত। স্কিল ডেভেলপমেন্টে অনেক কথাবার্তা বলা হয়েছে, সেখানে পাবলিক সেক্টরের রোল আছে, কিন্তু অনেক স্কিল ডেভেলপমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টর তারা অনেক ভালোভাবে করতে পারে, সেই জায়গাটা আমরা মনোনিবেশ করতে পারতাম। আমি এটা মনে করি যে বর্তমান সরকার আসার পরে তাদেরও একটা সুযোগ তারা হারিয়েছেন। বাজেটে আমি তেমন কিছু দেখি নাই যে যেখানে এমপ্লয়মেন্টকে গুরুত্ব দিয়ে কিছু করা হয়েছে। আমি একটা সুপারিশ করতে চেয়েছিলাম যে অনেকটা এরকম, যে সরকার বলতে পারতেন যে যদি কোনো প্রতিষ্ঠান, স্পেশালি ফর্মাল সেক্টরে, তারা যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম নিতে চায় যেখানে শিক্ষানবিশ ছাত্রদেরকে নিয়ে এসে কাজ করবে, তাদেরকে আমরা কিছু ইনসেন্টিভ দিতে পারতাম। তাহলে হয়তো কি এই যে জবমুখী হওয়ার যে একটা প্রবণতা, সেটা আমরা দেখতে পারতাম। আনফর্চুনেটলি এগুলো কোনোগুলো কিছু করা হয় না। বেসিক আমাদের যে ধারণা যে প্রবৃদ্ধি হলে এমপ্লয়মেন্ট হবে, সেই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ফাহিম ভাই, এই সময়টাকে বলা হয় আসলে এন্টারপ্রেনার্স এরা, মানে সব কিছু এত সহজ, মানে ইনফরমেশন বলেন বা মানে আপনার মার্কেট প্লেসটাও ডিজিটাল, সব দিক থেকে বাংলাদেশেও এক ধরনের আমরা দেখছি যে এখন মানে ইয়াংদের মধ্যে অনেক বেশি এন্টারপ্রেনার হওয়ার যে ঝোঁকটা দেখছি, কিন্তু আসলে সেভাবে কি আমরা মানে যে ধরনের উৎপাদনমুখী জায়গায় যাওয়ার কথা, সবাই আসলে ট্রেড করছে, কেউ কেউ হয়তো সার্ভিস সেক্টরে এমন কাজ করছে যেটা হয়তো খুব বেশি ভ্যালু অ্যাড করে না, সেই জায়গাটা আসলে আমাদের উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে মূল সমস্যাটা কোথায়? আপনি যেহেতু নিজে একজন উদ্যোক্তা, আপনার কাছে এই জন্য প্রশ্নটা রাখতে চাই। জি, খুবই রিলেভেন্ট প্রশ্ন, এবং রাজ্জাক ভাই বললো যে গতকালও আসলে এটা নিয়ে আমাদের কথা হয়েছে, এবং গতকাল বেশ কয়েকজন কিন্তু উদ্যোক্তা ছিল, কয়েকজন নারী উদ্যোক্তাও ছিল, তারা কিন্তু বলেছে যে আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, মানে এভরিওয়ান ইজ, মানে সবাই তো আসলে আমরা উই আর এন এন্টারপ্রেনিউরিয়াল কাইন্ড অফ নেশন, তাই না? আমরা এই বর্তমান সরকারের যে মাননীয় প্রধান উপদেষ্টা, উনি তো গ্রামীণ ব্যাংক দিয়ে ওনার যাত্রা শুরু, এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লক্ষ লক্ষ ফিমেল উদ্যোক্তা সারা দেশে তৈরি হয়েছে। তো বাট তারপরেও যেই সমস্যাটা হয়েছে, আমাদের এখনো কিন্তু আমাদের উদ্যোক্তা শ্রেণী প্রতিদিন আপনার সকাল বিকাল কিন্তু তারা যেই সমস্যাগুলো ফেস করে, এগুলো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে রাষ্ট্রের মাধ্যমেই আসে। আপনি চিন্তা করেন, কেউ একজন একটা গ্র্যাজুয়েট 20-22 বছরের একটা ছেলে বা মেয়ে কোনো একটা জিনিস শুরু করবে, সে খুব ছোট একটা ফ্যাক্টরি দিবে, সে যখনই এই কাজটা শুরু করবে তখন দেখা যাবে সে যদি ফর্মাল ওয়েতে কাজটা করতে চায়, একটা ট্রেড লাইসেন্স লাগবে। তারপর ট্রেড লাইসেন্স নেওয়ার সাথে সাথেই যেটা হবে, তার ভ্যাটের অফিস থেকে লোকজন হানা দেওয়া শুরু করবে, হ্যাঁ, তারপর ইনকাম ট্যাক্সের অফিস থেকে হানা দেওয়া শুরু করবে, তারপরে এই পরিবেশ মন্ত্রণালয় থেকে লোকজন ডিস্টার্ব করা শুরু করবে। তো সে একটা কম বয়সী উদ্যোক্তা, সে কি আসলে এই সরকারের বিভিন্ন যেই নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে তাদেরকে ফেস করবে, নাকি সে আসলে কোনো একটা জিনিস তৈরি করবে?
এটা কিন্তু প্রতিটা ক্ষুদ্র উদ্যোক্তাদেরই সমস্যা। দেখেন যারা একটু বড় অর্গানাইজেশন, হ্যাঁ, ধরেন একটা মাল্টিনেশনাল বলেন বা বিগ কর্পোরেট বলেন, তাদের কিন্তু আসলে একটা টিমই থাকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা, মানে কমপ্লায়েন্স থেকে শুরু করে অনেক কিছু। বাট একটা ক্ষুদ্র উদ্যোক্তা তার তো আসলে ভালো একজন অ্যাকাউন্টেন্টও থাকে না, হ্যাঁ, যে একাই সবকিছু করতে হবে। তো এই জায়গাটা দেখা যায় কি আমাদের উদ্যোক্তারা যখন ঢুকে 1-2 বছর পরে মানে তারা মনে করে যে তারা একটা আসলে উদ্যোক্তা হওয়াটা একটা পাপের জিনিস, ব্যবসাটা তার জন্য না, ব্যবসা তার জন্য না, মানে সে একটা ভুল করে এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, সে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ঠিক আছে আমি ব্যবসা করবো না, আমি একটা চাকরিতেই যাই, তাহলে আমার এত হ্যাসেল লাগবে না। তো এই জিনিসটা আসলে ইভেন আপনি যদি এখন সিঙ্গাপুরে যান, আপনি দেখবেন ওখানে আইনই আছে যে এই সে একটা কোম্পানি মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তার রেভিনিউ না আসা পর্যন্ত তাকে কোনো ধরনের এই যে প্রতি বছর যে তার রিটার্ন সাবমিট করতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, এগুলি তার জন্য মানে কম্পালসারি না। কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি আরডিসিতে রেজিস্টার্ড করলে তার ব্যবসা যদি বছরে 5,000 টাকাও হয় কি 5 কোটি টাকা হয়, তাকে কিন্তু একই প্রসেস দিয়ে এই কমপ্লায়েন্সগুলি করতে হয়। তো সেই জায়গায় আমরা সবসময় বলে আসছি যে যারা একেবারে তরুণ উদ্যোক্তা খুব ছোটোভাবে আছে তাদের লাইফটা ইজি করার জন্য আমরা নর্মালি দেখবেন এইসব বিভিন্ন সভা সেমিনারে কথা হয় কি ইজ অফ ডুইং বিজনেস। আমি এখন বলি আসলে ইজ অফ এন্টারিং বিজনেস। আমার এন্টারটাই যদি আপনি তাকে করতে না দেন, তাহলে আমরা আসলে কর্মসংস্থান কিভাবে তৈরি করব? তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় যদি চ্যালেঞ্জ বলেন উদ্যোক্তাদের, ওভার রেগুলেশন। এবং সেই জায়গাটাতে আমাদের নতুন সরকার, হয়তো এই সরকার মানে অনেক ক্ষেত্রেই সংস্কার করেছে, বিজনেস ব্যাপারে খুব একটা সংস্কার করার সুযোগ পায়নি। আমি মনে করি যে কমিটমেন্টের অভাব ছিল। বাট নতুন সরকার থেকে অ্যাটলিস্ট এটুকু আমরা এক্সপেক্ট করি যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যেই সকল রেগুলেশনগুলো আছে, যেগুলি তাদেরকে পথে বাধা দিচ্ছে, সেগুলো আসলে দূর করতে হবে। না হলে আসলে আমার এই 1 কোটি কর্মসংস্থান কোনোভাবেই তৈরি করা সম্ভব হবে না। এই প্রসঙ্গে একটু আসতে চাই রাজীব ভাই, এই জায়গায় কি সরকার একটা পলিসি করতে পারে কিনা যে যারা ব্যবসাতে আসবে মানে একটা গাছকে বড় হতে দেওয়া, অ্যাটলিস্ট তার রেজিলিয়েন্স আসা পর্যন্ত, তার উপর ভ্যাট ট্যাক্সের এইসব ঝামেলা, কাগজপত্রের ঝামেলা তাকে না দেওয়া, এই ধরনের কি পলিসি করা সম্ভব? দেখুন, আমি আসলে বলতে চাই যে ভ্যাট ট্যাক্সের পলিসি বাংলাদেশে আসলে কতখানি কার্যকর হয় সেই ইস্যু আছে। কোনো কোনো ক্ষেত্রে আমি মনে করি যে যেটা সবার জন্য সুবিধা হবে যদি আমরা এটাকে সিস্টেম হিসেবে তৈরি করতে। আমার কাছে মনে হয় দেখুন, ভ্যাট ট্যাক্স দিতে সৎ ব্যবসায়ী যারা আছেন, যারা ভালো কাজ করছেন, তাদের কোনো অনীহা সেটা না। প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে হয়রানিটা সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি প্রফিট না হয়, ফাইম ভাই যেটা বলছে একেবারে ক্ষুদ্র যারা ছোট উদ্যোক্তা, সে তো সেই ঝামেলাতে প্রথম কয়েকটা বছর কি তাকে এর বাইরে রাখা যায় না? দেখুন, আমি এটা একটা অন্য একটা জটিল একটা বিষয়, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে যেটা বলতে চাই, বাংলাদেশে যারা এরকম ব্যবসা বাণিজ্য করছেন ক্ষুদ্র, আমরা যাদেরকে নিয়ে বলছি ইনফর্মাল সেক্টরে, তারা কতজন আছেন এই ট্যাক্স নেটের আওতায়? তারা কিন্তু সেখানে নাই। হ্যাঁ, কাজে এটাও যে খুব ফান্ডামেন্টাল একটা বড় একটা প্রবলেম সেটাই না। এটা মোটামুটি মিডিয়াম টু লার্জ স্কেলে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা সমস্যা হতে পারে। আমি আপনাকে যদি আমার যদি সময় একটু দেন, আমি 3টা কংক্রিট জায়গায় আমি বলতে পারি যেটা ইমিডিয়েট প্রায়োরিটি হওয়া উচিত। বিরতির পরে এসে অবশ্যই। জি দর্শক, আবারও বিরতির সময় হয়েছে, ফিরবো একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর স্বাগত আরেকবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড, এবং ফাহিম মাসুর, প্রধান নির্বাহী কর্মকর্তা bdjobs.com। আমি ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে যেতে চাই, আপনি যেটি বলে শেষ, আমরা বিরতিতে গেলাম, যে আপনার কাছে রিকমেন্ডেশনগুলো একটু শুনতে চাই। আমি প্রথমে বলতে চাই যে আমরা যদি খুব দ্রুত এমপ্লয়মেন্ট বাড়াতে চাই তাহলে কি করতে হবে। তো প্রথমে একটি জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে খুব দ্রুত দেশের মধ্যে এমপ্লয়মেন্ট বাড়ানোটা আসলে সেরকম করে ম্যাজিক কি আছে কিনা সরকারের কাছে, এটা হয়তো আশা করা উচিত হবে না। কিন্তু যেটা করা যেতে পারে, হয়তো বাইরের লেবার মার্কেটে হয়তো আমরা আরও কিছু অতিরিক্ত শ্রম সরবরাহ করতে পারি। এখন আমরা যেমন লো স্কিল ওয়ার্কার আমাদের মেনলি যাচ্ছে, আমরা যদি ওটার সঙ্গে একটু সেমি এবং হাই স্কিল ওয়ার্কার যদি ফ্যাসিলিটেট করতে পারি, তাহলে আমরা দেখব যে এমপ্লয়মেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে, বাইরে বাড়ার সঙ্গে সঙ্গে সরকারও বেনিফিটেড হবে, রাষ্ট্র বেনিফিটেড হবে, রেমিটেন্সের কিন্তু একটা ভালো একটা প্রভাব হবে। কাজে আমি মনে করি এই জায়গাটায় ইনভেস্টমেন্ট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখন যারা দেখুন লেবার মার্কেটে যারা আসে, আমাদের প্রায় 22 লাখ চাকরি দরকার 1 বছরে।
বিদেশে যায় রাফলি সরকার বলবে 10 লাখ, কিন্তু এটার মধ্যে ডাবল কাউন্টিং আছে, ওটা হিসাব করলে 7 থেকে 8 লাখ লোক হয়তো বাইরে চাকরি আবার অনেকে তো ফেরতও চলে আসে, অনেকে ফেরত নিয়ে আসছে, কিন্তু ইন জেনারেল আমি বলতে পারি 6 থেকে 7 লাখ ওখানে কর্মসংস্থান হচ্ছে। বাট আমরা আরেকটু নিবিড়ভাবে কাজ করলে আরো 4-5 লোকের প্রত্যেক বছরে কর্মসংস্থান করা সেখানে সম্ভব, সে জায়গা হাত দিতে হবে। দ্বিতীয় যে জায়গাটা, আমাদেরকে একটু সিলেক্টিভ অ্যাপ্রোচে যেতে হবে। দেখুন, গতকালকে আমরা 3 জন নারী উদ্যোক্তার কথা শুনেছি, তারা বলেছেন তারা তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারছেন না। তো তারা অলরেডি খুব সাকসেসফুল এন্টারপ্রেনার্স, তাদেরকে যদি আমরা স্কেল আপ করার সুযোগ দিই, একটা হতে পারে তাদেরকে আমরা কিছুটা সাবসিডাইজ ইন্টারেস্ট রেটে লোন দেওয়া, সেটা একটা অপশন হতে পারে। আর হতে পারে তাদের হয়তো কিছু স্কিল ডেভেলপমেন্টে ডাইরেক্টলি এন্টারপ্রাইজ লেভেলে সাপোর্ট করার ব্যাপার আছে, সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা দেখব তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, তারা হয়তো তখন আরও অধিক পরিমাণের লোক কিন্তু তারা এমপ্লয়েড করতে পারবে, সে একটা সুযোগ আছে। থার্ড একটা ব্যাপার যেখানে আমি ফাহিম মশরুরকে ধন্যবাদ দিতে চাই এই কথাটা সবসময় বলার জন্য, এই যে আমরা ব্যক্তি উদ্যোগের মাধ্যমে যেটাকে আমরা বলি সেলফ এমপ্লয়েড, এই খালি শিক্ষা না দিয়ে এটার পাশাপাশি উচ্চশিক্ষার পাশাপাশি যদি তাদেরকে সেলফ এমপ্লয়েড করার জন্য কিছু স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম আনতে পারে, তাহলে অনেকেই কিন্তু তাদের নিজেদের কাজটা খুঁজে নিতে পারবে। এখানে সরকারকে বড় মাত্রায় একটা বিনিয়োগ করতে হবে, কারণ আমি মনে করি যে ভবিষ্যতের বাংলাদেশের মূল চাকরির সোর্সটা আসবে কিন্তু এই সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি থেকে। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু সেলফ এমপ্লয়েড একটা বড় একটা ক্যাটাগরি, এবং এটাকে যদি আমরা ভালোভাবে করতে পারলে এটাকে পুরোটাকে ফর্মালাইজ করা সম্ভব হবে। ফর্মালাইজ করা সম্ভব হলে রাষ্ট্র অধিকতর বেনিফিটেড হবে আর কি। এখন পুরোটাই যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের অধিকাংশ কিন্তু হচ্ছে ইনফর্মাল সেক্টরের মাধ্যমে। যদি সরকারকে চিন্তা করে দেখতে হবে যে আমরা এটাকে কিভাবে ফর্মাল সেক্টরের মধ্যে নিয়ে আসবো, এবং আরও অধিকতর যারা স্পেশালি এডুকেটেড ইউথ আছে তাদেরকে সেলফ এমপ্লয়েড দিকে নিতে পারবো কিনা। সো এই 3টা জায়গায় আমি মনে করি যে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে। এটার সঙ্গে যেটা ইমিডিয়েটলি দরকার, সরকারের যে বিনিয়োগ পাবলিক ইনভেস্টমেন্ট, এটা হেলথ এবং এডুকেশন সেক্টরে খুবই কম। পৃথিবীর যে কোনো উন্নয়নশীল দেশের সঙ্গে তুলনা করলেও আমরা যে বিনিয়োগটা ওখানে করছি পাবলিক ইনভেস্টমেন্ট, সেটা অপ্রতুল। সেখানে যে আমরা বিনিয়োগ করতে পারি তাহলে আপনি হবে কি, আমরা অতিরিক্ত সেখানে কর্মসংস্থান তৈরি করতে পারবো। হেলথ সেক্টর, কেয়ার ইকোনমিতে বাংলাদেশ যে পরিমাণ লোকের চাকরি দিতে পারে সেটা আর অন্য কোনো সেক্টর থেকে দেওয়া কিন্তু সম্ভব হবে না। এটার সঙ্গে যদি আমি এডুকেশনে ইনভেস্ট করতে পারি সেখানে দুরকম হবে। দেখুন, আমাদের এখনও ক্লাসরুমের সাইজ অনেক বড়, কাজে সেখানে ভালো শিক্ষা আমরা দিতে পারছি না। কাজে সেই জায়গাটা যদি আমরা অধিকতর শিক্ষক নিয়োগ করতে পারি, তাদেরকে যদি ভালো করে ট্রেন আপ করতে পারি, এডুকেশনের কোয়ালিটি ভালো হবে। তার মানে এখানে আসলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নাই। আমি শেষ করব ফাহিম ভাই আপনাকে দিয়ে, এই জায়গাটাতে মানে আরও বেশি দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে সরকারের বিনিয়োগ তো দরকার আছে। আর কি মেকানিজম থাকতে পারে যেটির মাধ্যমে আসলে আমরা মানে রাতারাতি তো আসলে সম্ভব না, ডক্টর আব্দুর রাজ্জাক যেটি বলছেন, অন্তত আগামী 5 বছর বা 10 বছরে আমরা একটি দক্ষ জনশক্তির দেশে পরিণত হতে পারি। আমি রাজ্জাক ভাইয়ের যে পয়েন্টটা থেকে কিউ নিতে চাই, উনি কিন্তু বলেছে যে ওয়ান অফ দ্য মানে মোস্ট এফেক্টিভ ওয়ে ক্যান বি অ্যাট শর্ট টার্মে আমাদের মাইগ্রেশন বাড়াতে হবে, মানে আউটওয়ার্ড লোক বাড়াতে হবে। আমাদের এখানে লোক যাচ্ছে, আমি এটাকে 7 লাখ হোক বা 10 লাখ হোক প্রতি বছর যাচ্ছে, উইচ ইজ নট ভেরি বাংলাদেশে কিন্তু এখন সেই অর্থে পৃথিবীর প্রথম 2-3টা দেশের মধ্যে আছে বাৎসরিক যে আমরা বাইরে থেকে লোক বাইরে পাঠাই, কিন্তু আমরা পাঠাচ্ছি কিন্তু খুবই লো স্কিলের। হ্যাঁ, মেইনলি সৌদিতে পাঠাচ্ছি, মিডল ইস্টে পাঠাচ্ছি। আমাদের যে আবার আমরা এটাও দেখছি যে আমাদের মেইন সমস্যা আসলে গ্র্যাজুয়েটদের, মানে যারা শিক্ষিত। তাহলে আমাদের যেটা করতে হবে, এই যে 10 লাখ লোক পাঠালেও এখন যেরকম 9 লাখ পাঠাচ্ছি অশিক্ষিত আর মাত্র 1 লাখ পাঠাচ্ছি শিক্ষিত, এটাকে একটু রিভার্স করতে হবে। হয়তো 50-50 করতে হবে, আমাকে হয়তো 50% কম শিক্ষিত এবং 50% গ্র্যাজুয়েট পাঠাতে হবে। এখন এই জায়গাটার প্রবলেম হচ্ছে, যেটা আসলে কোনো কেউ সলিউশন দিতে পারে নাই, সেটা হচ্ছে যে আমি বললেই তো হবে না যে আমি গ্র্যাজুয়েটদেরকে শিক্ষিতদেরকে পাঠাবো। মেইন সমস্যা হচ্ছে তাদের স্কিল নাই। এখন তখন তার কীভাবে স্কিল করব? সরকার কিন্তু গত 10-15 বছরে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করেছে, এডিবি থেকে কাজে লাগে না, ওয়ার্ল্ড ব্যাংক, সরকারি নিজস্ব ফান্ডে লাভ হয়নি। আমরা যেটা সাজেশন দিয়েছি, সরকার আমাদের যে একটা মানে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে, ব্যাংক এখন কাদের লোন দেয়? ইন্ডাস্ট্রিতে লোন দেয়, হ্যাঁ, এসএমইদের লোন দেয়। সরকারকে আমরা বলছি যে তোমরা দরকার হলে কোনো একটা ছেলে বা মেয়ে যদি বলে যে আমি জাপানে যাব, জাপানে যে আমি একটা ট্রেনিং নিব, তার হয়তো 5 থেকে 6 লাখ টাকা লাগবে 1 বছরের ট্রেনিং। সরকার দরকার হলে তাকে, সরকার বলতে আমি সরকার ডাইরেক্ট সরকার না, সরকার ব্যাংকগুলোর মাধ্যমে ওকে লোন দেয়, যে সে মানে 4-5 লাখ টাকা লোন দিয়ে বিদেশে যাক। বিদেশে গেলে যেটা হবে সেটা হচ্ছে ওইখানকার
কালচারাল এবং ওইখানকার প্র্যাকটিক্যাল জিনিস সে শিখবে। এটা আপনি বলতে পারেন তাহলে এটা আমি এখানে শেখাচ্ছি না কেন, শেখাতে তো আমি পারছি না, বিকজ আমার তো ওই মার্কেটের সাথে কানেক্টিভিটিটা কম। তো সেই জায়গায় মানে একটা সাজেশন আমি ব্যক্তিগতভাবে পুশ করছি যে কেউ যদি চায় বিদেশে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য, এবং সব কান্ট্রিতে না, মানে স্পেসিফিক কান্ট্রিতে, কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে যেখানে প্রচুর লোক দরকার, জাপানে যেরকম প্রচুর লোক দরকার, তো সেই জায়গাগুলিতে যদি সে কেউ স্কিল ডেভেলপমেন্টের জন্য বা ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের জন্য যদি যেতে চায়, ব্যাংক তাকে ফান্ডিং করুক এবং সেটা সে 5 থেকে 6 বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিবে, তাহলে সাবসিডিও দরকার হবে না। তো এরকম একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ আমাদের যাওয়া নিতে হবে। নিশ্চয়ই এই জায়গায় আপনাদের আসলে ভূমিকা থাকবে, আপনারা যেহেতু এই জায়গায় অভিজ্ঞ আছে, রাজেক ভাইরা নিশ্চয়ই কাজ করবেন, কারণ সে আসলে আমাদের বড় সমস্যাটা সমাধান করতেই হবে আমাদেরকে। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক, অনেক ধন্যবাদ ফাহিম মাসরুর। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতক্ষণ আলোচনা আমাদের সাথে ছিলেন। আগামীকাল একই সময় নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ভালো থাকবে সবাই।